আসসালামু আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আহ, অর্থাৎ এই সিমপ্লেক্স মেথডে করতে যদি যাই, আমি একটু রিভিউ করে নেই যে সিমপ্লেক্স মেথডে আমরা যখন একটা ম্যাথ করব তখন আমাদের কিছু প্রসেস অবলম্বন করতে হয়। প্রথমে প্রবলেমটাকে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে নিতে হয়। তো এই জন্য আমাদের যে প্রবলেমটা ছিল, এখানে একটা প্রবলেম ছিল আমাদের প্রোডাক্ট মিক্স প্রবলেম। ওই প্রবলেমটাকে প্রথমে আমরা দেখবো যে কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। তো এখানে আমরা প্রথমে কনস্ট্রেন্ট গুলাকে যেগুলা ইনইকুয়ালিটি সাইন কনস্ট্রেন্ট ছিল, ইনইকুয়ালিটি সাইন কনস্ট্রেন্ট গুলোকে আমরা ইকুয়াল সাইনে রূপান্তর করা। তো ইকুয়াল সাইনে রূপান্তর করতে গেলে আমাদেরকে দেখতে হবে লজিক, অর্থাৎ ম্যাথমেটিক্স এর যে লজিক সেই অনুসারে যদি আমি এটা ইনইকুয়াল সাইনকে ইকুয়াল সাইনে রূপান্তর করতে চাই, তাহলে আমার দেখা যাবে যে এটা যদি এখন দেখা যাচ্ছে এটা লেস দেন, তাহলে আমাকে স্ল্যাক ভেরিয়েবল সেখানে অ্যাড করতে হচ্ছে। আবার কখনো কখনো আমার যদি গ্রেটার দেন হয়, গ্রেটার দেন সাইন থাকে, তখন আমি স্ল্যাক ভেরিয়েবল সেখান থেকে বিয়োগ করছি, বাদ দিয়ে আমি সেটাকে ইকুয়াল সাইনে করছি। কিন্তু তারপরেও দেখা যায় স্ল্যাক ভেরিয়েবল যখন আমি বাদ দিব, তখন ডিসিশন ভেরিয়েবল বা স্ল্যাক ভেরিয়েবল কখনো নেগেটিভ হতে পারবে না, সেই কন্ডিশনটা ভায়োলেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা যেটা করি যে স্ল্যাক ভেরিয়েবল বাদ দেওয়ার পরেও আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। যখন আমাদের কখন করি সেটা, যখন আমাদের কনস্ট্রেন্ট গুলোর ভিতরে কি থাকে, কনস্ট্রেন্ট গুলোর ভিতরে যদি আমরা দেখি যে আমাদের কনস্ট্রেন্ট গুলোর ভিতরে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন আছে। সাধারণত গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন যদি থাকে, তখন আমরা স্ল্যাক ভেরিয়েবল বাদ দিই এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। কেন করি এটা গত ক্লাসে আলোচনা করছি, যে কেন আমরা এগুলো অ্যাড করি এবং বিয়োগ করি সেই বিষয়ে আমি যাচ্ছি না, জাস্ট কনসেপ্ট একটা ধারাবাহিকতা রাখার জন্য যতটুকু আলোচনা করা দরকার। এরপরে আমাদের তিন রকম দ্বিতীয় কন্ডিশন যেটা কনস্ট্রেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন। যদি কোনো কনস্ট্রেন্ট থাকে, তখন সেখানে কিভাবে আমরা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে নিতে পারি। ইকুয়াল টু সাইন যদি থাকে, তখন যেটা করি আমরা, যে এখানে যদি এক্স এর মান 0 হয়, এক্স টু এর মান 0 হয়, 0 হইতেই পারে, কারণ আমার ভেরিয়েবল গুলোর মান 0 অথবা 0 থেকে বড় হইতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা যদি 0 হয়, তাহলে এই ম্যাথমেটিক্যাল যে লজিকটা সেটা ফুলফিল হয় না। তো তখন সেক্ষেত্রে আমাদের এটা 0 হইতে পারবে না। যেহেতু এটা 0 হইতে পারবে না, তো এখানে আমি 0 বসাইলে এখন কিন্তু এই ইকুয়েশনটা ইনভ্যালিড থাকে। তো এই জন্য আমরা যেহেতু এটা ধরে নিচ্ছি যে ডিসিশন ভেরিয়েবল আমাদের কখনো 0 হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা তখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। সাধারণত ইকুয়াল টু সাইন যে কনস্ট্যান্ট গুলো থাকে, সেখানে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। তো এই ছিল মোটামুটি আমার তিন ধরনের ভেরিয়েবল থাকতে পারে। একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু ভেরিয়েবল, অথবা গ্রেটার দেন ইকুয়াল টু সাইন ভেরিয়েবল, অথবা ইকুয়াল টু সাইন ভেরিয়েবল। তো এই প্রত্যেকটা ভেরিয়েবলে আমরা কি করি সেটা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে যাব, যে আমরা অলরেডি শিখলাম যে কিভাবে আমাদের যে কোনো একটা প্রবলেম সিমপ্লেক্স মেথডে কিভাবে আমরা স্ট্যান্ডার্ডাইজ করব, সেটার পদ্ধতিগুলো কি সেটা আমরা আলোচনা করলাম। এখন সেই পদ্ধতি অনুসারে আমরা আমাদের যে প্রবলেমটা প্রোডাক্ট মিক্স প্রবলেম, সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে নিয়ে যাব। তো আমি সবাইকে একটু অনুরোধ করব, যেহেতু আমরা এখানে বোর্ড ব্যবহার করছি না, তো এই ম্যাথটা আমরা একটু সবাই লিখে নেব। এই যে ম্যাথটা, এটা একটু সবাই লিখে নেব। z is equals to 300x1, 250x2, কন্ডিশন হচ্ছে 2x1 plus 1x2 less than equal to 40, 1x1 plus 3x2 less than equal to 45, 1x1 plus 0x2 less than equal to 12। তো এইটা আমরা একটু লিখে নেব, কারণ ম্যাথ দেখে দেখে আমি যে এখন আলোচনা করলাম, এগুলা তো পরীক্ষার হলে যখন ম্যাথ করবো, এত আলোচনা করে তো আর ম্যাথ করা যাবে না। ম্যাথ আরো শর্ট ওয়েতে করতে হবে। তো সেক্ষেত্রে যখন আমরা প্রশ্ন পাবো, প্রশ্নটাকে আমরা এইভাবে সাজিয়ে নেব। এটাকে বলা হয় এলপিতে এলপিতে ট্রান্সফর্ম করা। এলপিতে ট্রান্সফর্ম করাকে বলা হয় এই যে এখন আমরা যেটা করলাম, এই যে জেড ইজ, এটা করে নেব। এটা করে নেওয়ার পরে যখন আমি সিমপ্লেক্স মেথডে করব, তখন আমাকে এরকম একটা টেবিল সাজাইতে হবে। এরকম একটা টেবিল সাজাইতে হবে। এই টেবিলটা আমি এইভাবে সাজাইতে পারি, অথবা ডিরেক্টলি আমি আরেকটা টেবিল আছে, ডিরেক্টলি এই টেবিলে চলে যেতে পারি। না, এটা ডিরেক্টলি এটা না, এই টেবিলে চলে যেতে পারি। ডিরেক্টলি আমি এই টেবিল নাম্বার 1, ফিগার নাম্বার 1, এই টেবিলে চলে যেতে পারি। সুতরাং এই টেবিলে আসতে হইলে
আমাকে জানতে হবে বাকি যে দুইটা টেবল আমি ফরগো করে আসছি, একটা টেবল আমি বাদ দিয়ে আসবো, এই একটা টেবল বাদ দিয়ে আসবো, এই টেবল গুলো যে আমি বাদ দিব এর মানে এগুলো মুখে মুখে আমাকে করে আসতে হবে। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে টেবলটা কিভাবে ফরমেশন হচ্ছে। যদি আমি বুঝে যাই তাহলে আমার এরকম একটা দুইটা টেবল আমি বাদ দিয়ে করতে পারবো, বিশেষ করে প্রথম দিকের টেবল গুলো। যেমন এই টেবলটা আমি যদি করতে চাই করতে পারবো, আর যদি মনে করি না এটা আমার, আমি যদি পারি, আমি যদি বুঝি, তাহলে আমার সরাসরি আমি এই টেবলে যেতে পারবো। তা আমি আপাতত টেবল গুলো বুঝাই, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কোন টেবলটা আমি চাইলে ফরগো করতে পারি। আমি একটু ধারণা দিয়ে দিলাম যে এই টেবল, যে টেবলটা আমরা এখন করছি, চাইলে এই টেবলটা আমরা বাদ দিতে পারবো। বাদ দিয়েও আমি পরের টেবলে চলে যেতে পারবো। তো এটা, এই টেবলটা কি আসলে বুঝাচ্ছে কি সেটা আমাকে দেখতে হবে। এই টেবলটা আর কিছুই না, আমরা যে প্রশ্নটা কিছুক্ষণ আগে বললাম যে তোমাদেরকে একটু লিখে নিতে, প্রশ্নটা ছিল এটা, জ্যাড এর মান ছিল এবং কিছু কনস্ট্যান্ট গুলো ছিল। তো আমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে এলপি কে সিমপ্লেক্স করার জন্য স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে এলপি কে রূপান্তর করা। তো স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে রূপান্তর করার জন্য আমি এই টেবলটা ইউজ করতে পারি, যেখানে আমরা ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু 300x1 প্লাস 250x2, বাকিগুলো আমি এখনো জানি না, বাকিগুলো আমি জানবো, জানি না যেহেতু এখন লিখতেছি না। তা পরবর্তীতে আমার কন্ডিশন ছিল 2x1 প্লাস 1x2 লেস দেন ইকুয়াল টু নাকি গ্রেটার দেন ছিল, লেস দেন ইকুয়াল টু ছিল, হ্যাঁ লেস দেন, সবগুলো লেস দেন, যাই হোক, হ্যাঁ লেস দেন ইকুয়াল টু 40 ছিল। তা আমার উদ্দেশ্য হচ্ছে যে লেস দেন যেটা থাকবে সেটাকে ইকুয়াল টু সাইনে রূপান্তর করতে হবে। যদি ইকুয়াল টু সাইনে রূপান্তর করতে হয়, যেটা এটা যদি কনস্ট্যান্ট নাম্বার 1, তাহলে আমাকে স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে একটা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করব, স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করলে 1x1, 1x1, আমার এখানে দেখো, এখানে আমার যেহেতু আমার কন্ডিশন তিনটা, তাহলে আমার অনেকগুলো এখানে এখানে ফাঁকা রাখতে হবে। আমি জানি না তো, নিজে নিজে মানে প্রশ্ন পড়ে পড়ে করতেছি, এখন আমি প্রশ্ন পড়ে পড়ে করতেছি, প্রশ্ন পড়ে পড়ে যেহেতু করতেছি, তাহলে আমার কন্ডিশন হবে 2x1 প্লাস 1x2 প্লাস 1s1, বাকি এরকম কিছু কিছু অংশ ফাঁকা রাখবো, আমি ফাঁকা রেখে ইকুয়াল টু সাইন দিয়ে 40 লিখবো। দুই নাম্বার কন্ডিশন, 1x1 3x2 লেস দেন ইকুয়াল টু 45। এখানে যেহেতু আমার লেস দেন ইকুয়াল টু আছে, ইকুয়াল টু সাইনে রূপান্তর করতে হলে আমাকে স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে। তাহলে এই স্ল্যাক ভেরিয়েবলটার নাম হবে s2, এই স্ল্যাক ভেরিয়েবলের নাম হবে কি s2, প্রথমটা ছিল s1, দ্বিতীয়টা হবে s2। তাহলে s2 যেহেতু হবে, তাহলে আমরা যেহেতু প্রথমটা লিখছি 2x1 1x2 1x1, তাহলে এই 1s1 যেটা লিখছি পরের পরের ঘরে আইসা, যেহেতু এখানে কোনো s1 নাই, এটা হবে 0s1। আর যেহেতু নিচের ঘরে আমি 1s2 লিখছি, তাহলে উপরের ঘরে হবে 0s2। এভাবে আমার করতে হবে। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে কি 1x1 প্লাস 0x2 লেস দেন ইকুয়াল টু 12। তো লেস দেন ইকুয়াল টু কে যখন আমি ইকুয়াল টু সাইনে রূপান্তর করব, যেহেতু এটা 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার কন্ডিশন, তাহলে এখানে একটা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড হবে, যে স্ল্যাক ভেরিয়েবলটার নাম হবে 1s3। 1s3 আমি অ্যাড করব, যেহেতু উপরের কলামগুলোতে, উপরের রো গুলোতে আমি s1 s2 নামে দুইটা স্ল্যাক ভেরিয়েবল চলে আসছে, তাহলে নিচের ভেরিয়েবলটাতেও অর্থাৎ কনস্ট্যান্টটাতেও আমাকে সেরকম 0s1 0s2 অ্যাড করে নিতে হবে, মেলানোর জন্য সহগ আমার লাগবে, কোএফিসিয়েন্ট গুলো আমার লাগবে, বাইনারি ডিজিটে আমার 1 এবং 0 গুলো লাগবে। তাই সেই জন্য আমরা 0s1 0s2 দিলাম, এবং আমার নিয়ম অনুসারে এখানে 1s3 স্ল্যাক ভেরিয়েবল অ্যাড হলো। এখন দেখেন তিনটা ভেরিয়েবলে, তিনটা কনস্ট্যান্টে আমি আমার যে এলপিটা ছিল, এলপিটাকে আমি স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে নিয়ে গেছি মুখে মুখে। নিয়ে যাওয়ার ফলে এখন আমার অবজেক্টিভ ফাংশনে দেখেন, অবজেক্টিভ ফাংশনের ডিসিশন ভেরিয়েবল এখন আগে ছিল x1 এবং x2, এখন ডিসিশন ভেরিয়েবল আরো তিনটে অ্যাড হয়েছে, s1 s2 এবং s3। তো এই তিনটা ভেরিয়েবল যেহেতু কোনো, এদের কোনো সহগ নাই, এই তিনটা ভেরিয়েবল জেড এর ভিতরে যাবে, যেহেতু সহগ নাই এদেরকে আমরা জিরো, যেহেতু আমার এখানে কোনো মানের পরিবর্তন না করে, অর্থাৎ জেড এর কোনো মান আগে যেটা ছিল সেটাকে অপরিবর্তিত রেখে আমাকে লিখতে হবে, সেজন্য আমরা এখানে 0s1 0s2 এবং 0s3 লিখলাম। এতে হবে কি, আমার জেড এর মান আগে যেটা ছিল সেটাই থাকবে, কারণ যেহেতু এগুলোর প্রত্যেকটার সাথে জিরো লাগানো আছে, এর মানে s1 এর মান যদি 1 কোটিও হয়, এটার ভ্যালু হবে 0। তো এই হচ্ছে মোটামুটি কিভাবে আমরা আমাদের একটা সমস্যাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে পারি বা কিভাবে নেই। এটাতে কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে জানান।
কারো কোনো অসুবিধা আছে, বুঝতে সমস্যা আছে? ডায়াবেটিসের সমস্যা আছে কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখন যেটা অলরেডি এতক্ষণ পর্যন্ত যেটা বুঝলাম যে কিভাবে একটা প্রবলেমকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হয়। তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে গেলাম। যে কিভাবে নিলাম, আমরা আমাদের যেসব কনস্ট্রেন্ট গুলো আছে সেই কনস্ট্রেন্ট গুলোর যে ইনইকুয়ালিটি যে সাইন গুলো আছে সেই সাইন গুলোকে পরিবর্তন করে ইকুয়াল সাইনে রূপান্তর করলাম। এবং ইকুয়াল সাইনে রূপান্তর করার জন্য আমরা অনেক সময় স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে, অনেক সময় আমাকে স্ল্যাক ভেরিয়েবল বিয়োগ করতে হবে, অনেক সময় আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হতে পারে। তো সেগুলো করে, সেই কাজগুলো করে আমি এরকম একটা ফরম্যাটের মাধ্যমে, এরকম একটা ওয়েতে আমি আমার অবজেক্টিভ ফাংশন এবং আমার যে কনস্ট্রেন্ট গুলো আছে সেগুলোকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে নিব। আমার যখন এই কাজটা হয়ে যাবে তখন আমাকে অলরেডি আমি কথাটা বলছি যে কিভাবে আমি অবজেক্টিভ ফাংশন যখন হয়ে যাবে তখন আমরা কিভাবে কাজ করব, কিভাবে ব্লেন্ডিং করব। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের যে এক্সাম্পল 1 যেটা ছিল সেটা ছিল প্রোডাক্ট মিক্স প্রবলেম। কিন্তু যখন আমরা ব্লেন্ডিং প্রবলেমে কিভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব সেটা যদি আমাকে বুঝতে হয়, ব্লেন্ডিং প্রবলেম। তো ব্লেন্ডিং প্রবলেমটা কি ছিল? ব্লেন্ডিং প্রবলেমটা ছিল আমাদের এরকম, z = 45x1 12x2 তারপর 1x1 plus 1x2 greater than is equals to 300, then 3x1 plus 0x2 greater than is equals to 250। দেখেন আগের ম্যাথে আমাদের ছিল লেস দেন ইকুয়াল টু, এখন কনস্ট্যান্ট গুলো দেখা যাচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এটাকে কিভাবে আমি করব? তাহলে আমি এটাকে কিভাবে করব দেখেন, প্রথম কনস্ট্যান্ট যেটা ছিল আমরা একটু আবার লিখে নিতে পারি, 1x1 plus 1x2 greater than is equals to 30। তাহলে আমি এখানে লিখি আমার যে 1x1 plus 1x2 ছিল গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 30। তো আমি এখানে গ্রেটার দেনটাকে করলাম ইকুয়াল টু সাইন। যেহেতু এটা গ্রেটার দেন ছিল এর মানে হচ্ছে যে আমাকে স্ল্যাক ভ্যারিয়েবল বিয়োগ করতে হবে। তাহলে আমি বিয়োগ করলাম -1 s1 যেহেতু এটা এক নাম্বার কনস্ট্যান্ট, তাহলে আমি বিয়োগ করলাম -1 s1। আমাকে যখন s1 বিয়োগ করব সাথে সাথে আমাকে কি করতে হবে, আরেকটা যে কাজটা করতে হবে, s1 বিয়োগ করার ফলেও আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমার যে ইনইকুয়ালিটি যে সাইনটা এটা ইকুয়াল সাইনে রূপান্তর করার কোনো করা যায় না, কারণ ম্যাথমেটিক্যাল এরর এখানে এখনো রয়ে গেছে। সেই এররটাকে রিমুভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব। তাহলে দেখেন প্রথম এই কনস্ট্রেইনে আমার দুইটা বিষয় হলো, একটা হচ্ছে 1s1 আর একটা হচ্ছে 1s1 বিয়োগ হলো, আর একটা হচ্ছে 1 আলফা 1 সেটা যোগ হলো। এবার আমি ইকুয়াল টু সাইন দিলাম। দ্বিতীয় কনস্ট্যান্টে দেখেন এটাও গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 250। এখানেও আমাকে কি করতে হবে, এস এটা যেহেতু কনস্ট্যান্ট নাম্বার 2, তাহলে এখানে আমাকে s2 বিয়োগ করতে হবে, s2 বিয়োগ করতে হবে। তাহলে দেখেন আমরা প্রথমে 1x1, এখানে 3x1, এখানে 1x2, এখানে 0x2, উপরে হচ্ছে 1s1 বিয়োগ। তাহলে নিচেরটাকে আমাকে কি করতে হবে, একটা s1 থাকতে হবে। তো আমি এখানে 0s1 দিলাম, মানে আগেরটা বিয়োগ ছিল, লজিকের কারণে বিয়োগ ছিল, আর এখানে এটা নিয়মের কারণে আমি এটা যোগ দিব, কারণ এটা যোগ দিলেও এখানে কোনো ভ্যালুতে কোনো পরিবর্তন হবে না, এটা যেহেতু সহগ হচ্ছে 0। এরপরে আমাদের লজিকের কারণে -1s2, যেহেতু এখানে -1 2, উপরেও আমাকে একটা s2 রাখতে হবে, এই জন্য আমরা +0s2 রাখলাম। যেহেতু এটা 0s2 দিলে আলটিমেটলি এটার এই ইকুয়েশনে কোনো ধরনের ইম্প্যাক্ট আসবে না, কারণ এই ভ্যালুটা 0ই আসবে। পরবর্তীতে আমরা দিলাম কি, আমরা উপরের কলামে দিলাম 1 আলফা 1। 1 আলফা 1 আমাদের লজিকের কারণে দিতে হয়েছে, তার নিচেও আমাদেরকে এরকম একটা আলফা 1 দিতে হবে, এবং সেটা আমরা যোগ করেই দিব, কিন্তু সহগ দিব 0, যাতে আমাদের ম্যাথের ভ্যালুর কোনো পরিবর্তন না হয়। এবারে 3 নাম্বার যেটা আমাকে লজিকের কারণে দিতে হয়েছে সেটা হচ্ছে কি, যে আলফা 2 এড করতে হয়েছে, কারণ আমাকে এটা গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু সাইন যখন থাকে তখন আমরা কি করি, স্ল্যাক ভেরিয়েবল বিয়োগ করি এবং আলফা যোগ করি। তাহলে স্ল্যাক ভেরিয়েবল s2 এখানে বিয়োগ হয়েছে এবং আলফা এখানে যোগ হয়েছে। ঠিক উপরেও আমাকে একটা আলফা 2 অ্যাড করে নিতে হবে এবং যেটা সহগ হবে 0।
তাহলে এভাবে আমি একটা প্রেজেন্টেশন করলাম। এই প্রেজেন্টেশনটা আমি মুখে মুখে করে নিলাম, করে আমি আমার কনস্ট্রেন্ট যেগুলো আছে যেটা ব্লেন্ডিং প্রবলেম বা সেই প্রবলেম কস্ট মিনিমাইজেশন প্রবলেম, কস্ট মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ইকুয়েশন গুলোকে ট্রান্সফর্ম করি সেটা আমরা এখন দেখলাম। এবং ইকুয়েশন যখন আমাদের ট্রান্সফর্ম হয়ে গেল, তখন এখানে একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে যে অবজেক্টিভ ফাংশনে আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেমে যেভাবে অবজেক্টিভ ফাংশনটা লিখি ট্রান্সফর্ম করার পর, মিনিমাইজেশন প্রবলেমে সেভাবে লিখার সুযোগ নাই, সেটা একটু ভিন্নভাবে লিখতে হয়। যেমন দেখেন, অবজেক্টিভ ফাংশনে আমরা ম্যাক্সিমাইজেশনে জাস্ট এখানে যে সিস্টেমটা ছিল সেই অনুসারে আমরা লিখে গেছি, কিন্তু মিনিমাইজেশন প্রবলেমে আমাদের অবজেক্টিভ ফাংশনটা ছিল কি 45x1 12x2, আমরা অতটুকু লিখবো 45 1x1 12x2। এরপরে আমার যেখানে যেখানে x1 ছিল s1 ছিল আমার একটা স্ল্যাক ভেরিয়েবল, তাহলে এখানে 0s1 হবে, এবং আমার s2 একটা স্ল্যাক ভেরিয়েবল আছে, তাহলে 0s2 হবে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের সাথে মিনিমাইজেশন প্রবলেমের জেড ফাংশনে এতটুকু পর্যন্ত সিমিলার। এরপরে যে অংশটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সাইনটা থাকে সেখানে আমরা যে ইনইকুয়ালিটি সাইনটা আমরা দেখি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইনইকুয়ালিটি সাইনগুলো গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু যে সাইনটা থাকে, এটা মিনিমাইজেশন প্রবলেমে বেশি দেখা যায়। তো মিনিমাইজেশন প্রবলেমে বা ম্যাক্সিমাইজেশন প্রবলেমে যেখানেই গ্রেটার দ্যান সাইনটা থাকে সেখানেই আমাদের একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হয়, বা ইকুয়াল টু সাইন যদি থাকে তখন সেখানে আমাকে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হয়। যদি আমার কনস্ট্রেইনে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কোনো কারণে কনস্ট্রেইনে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আসে, তখন জেড ফাংশনে এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের সহগ কখনো আমি 0 লিখতে পারবো না। আর্টিফিশিয়াল ভেরিয়েবলের সহগ লিখতে হবে ক্যাপিটাল লেটার এম আলফা 1, এটা হচ্ছে নিয়ম। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এম কেন লিখলেন? এটার ব্যাখ্যা আমি কিছুটা এখানে দিয়ে দিয়েছি। দেখেন, আমরা এখানে সাধারণত লস্ট কস্ট পেনাল্টি যদি হয়, এটা হচ্ছে যে কস্টের একটা পেনাল্টি আমরা এখানে ইম্পোজ করতেছি। কখনো কখনো আমরা এটাকে এমটাকে প্লাস দিই, কখনো কখনো এমটাকে মাইনাস দিই। স্বাভাবিকভাবে আমরা ম্যাক্সিমাইজেশনের প্রবলেমের ক্ষেত্রে এমটাকে মাইনাস এম ব্যবহার করি, আর মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা কস্টের ক্ষেত্রে এমটাকে আমরা প্লাস ব্যবহার করি। এম হচ্ছে এমন একটা পেনাল্টি, যে পেনাল্টিটা আমরা কস্ট বিবেচনার ক্ষেত্রে পেনাল্টিটাকে প্লাস ধরে বিবেচনা করব, আর ম্যাক্সিমাইজেশনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেহেতু প্রফিট বের করব, পেনাল্টিকে বাদ দিয়ে প্রফিট বের করব। এখন প্রশ্ন আসতে পারে, স্যার পেনাল্টিটা যে আপনি বুঝতেছেন এটা একটা পেনাল্টি বা মেনে নিলাম, কিন্তু পেনাল্টির মান এম কেন? এম এম দিছে এই কারণে, এটা সিম্বল। এম হচ্ছে একটা সিম্বল, এবং এটাকে আমরা এমটা যখন আমি সলিউশন করব এমটা থেকে যাবে, অর্থাৎ কোনোভাবে বাইনারি ডিজিটে আমি যখন রান করব তখন সবগুলো 1 এবং 0 হবে, কিন্তু এমটা এমন একটা ভ্যালু আসবে যে ভ্যালুটা কখনো সলভ হবে না। তো আমি চাই এই সলভ হবে না, আমি আর্টিফিশিয়াল ভেরিয়েবল যেটা আর্টিফিশিয়ালি নিজে অ্যাড করছি এটাকে যাতে ভবিষ্যতে আমি চিহ্নিত করতে পারি যে এই ভেরিয়েবলটা আমরা নিজেরা ফর্মুলেট করে জেনারেট করে এখানে ইনসার্ট করেছি, এটাকে যাতে চিহ্নিত করা যায়, এটা সহগটাকে এমন একটা সিম্বল দিয়ে দিব যাতে করে এটা কোনোভাবেই কি হয় না, এটা সলিউশনে না আসে। এবং এটা আমার টার্গেট থাকবে এই এমটাকে কিভাবে আমি সলিউশন প্যানেল থেকে বাদ দিতে পারি। বাদ দেওয়ার জন্য আমাকে চিনতে হবে, ভবিষ্যতে আমি হয়তো আর্টিফিশিয়াল ভেরিয়েবলকে চিনতে পারবো না, এই যে সহজে চিনার জন্য আমি একটা এম সহগ এখানে ব্যবহার করছি, যাতে করে আমার পরবর্তী যখন আমি প্রবলেমটা সলভ করব তখন যাতে এম ভ্যালুটা এখানে না থাকে, এম আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা যাতে না থাকে। তো না থাকতে হলে আমাকে কি করতে হবে, আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা চিনতে হবে। চিনার জন্য আমি এমন একটা ভেরিয়েবল দিব, এখানে যদি আমি একটা সংখ্যা বসাইতাম তাহলে এটা হয়তো বা সলভ হয়ে চলে যেত। যেহেতু আমি এখানে কোনো সংখ্যা বসাই নাই, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন এম এম এর জায়গায় থেকে যাবে, এম শব্দটা কোনোভাবেই ওমিট করা যাবে না। তো এই কারণে আমরা এখানে একটা এম ব্যবহার করেছি। এটার বিস্তারিত আরো কেন ব্যবহার করছি, কি জন্য ব্যবহার করছি, এটার কারণগুলো তোমাদের বইতে আরো বিস্তারিত আছে, আমি একটা সাম আপ তোমাদেরকে বললাম। তাহলে এখন যেটা বোঝা গেল যে আমরা একটা
আমরা একটা মিনিমাইজেশন প্রবলেমে কিভাবে মিনিমাইজেশন বলতে যেখানে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু সাইন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু সাইন যদি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা মিনিমাইজেশন প্রবলেমে দেখা যায়, কিন্তু আমরা সেই অনুসারে জেনারেল যে থাম্ব রুল সেই অনুসারে আমরা একটা মিনিমাইজেশন প্রবলেম এখানে নিলাম এবং সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে কিভাবে ট্যাবল আকারে নিতে হয় সেটাকে আমরা এখানে দেখাইলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝার কোনো প্রবলেম আছে কিনা? স্যার এম এর ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি স্যার এখনো কনফিউশন যায় না, প্লাস স্যার এটা শুধু আর্টিফিশিয়াল ভেরিয়েবলের সাথে কেন দেওয়া হয় স্যার, এমটা স্ল্যাক ভেরিয়েবলের সাথে কেন দেওয়া হয় না, মানে এই ব্যাপারটা স্যার অ্যাকচুয়ালি বুঝতে পারি না। আচ্ছা, এই প্রথমে বলছি স্ল্যাক ভেরিয়েবল মানে শর্টেজ ভেরিয়েবল। স্ল্যাক শব্দের অর্থ হচ্ছে শর্টেজ, যেখানে কোনো শর্টেজ থাকে তখন আমরা এই স্ল্যাক ভেরিয়েবলটাকে ব্যবহার করছি। এখন স্ল্যাক ভেরিয়েবল আমাদের কোনো প্রবলেম তৈরি করবে না। কারণ কেন করবে না? আমাদের সলিউশন যখন আমরা রান করব তখন স্ল্যাক ভেরিয়েবলটার যেহেতু যেখানে শর্টেজ আছে, যতটুকু শর্টেজ থাকে সেখানে আমরা সেটা অ্যাড করি, আর যতটুকু আমাদের বাড়তি থাকে স্ল্যাক ভেরিয়েবল সেখান থেকে বিয়োগ দিই। অর্থাৎ আমার ইকুয়েশনের পার্সপেক্টিভে আমরা এই কাজটা করছি। তো এটা আমি প্রিভিয়াস ক্লাসে একটু আলোচনা করেছি, তুমি হয়তো সেই ক্লাসটা হয়তো মনোযোগ সহকারে দেখো নাই বা বুঝো নাই। এখানে আমরা আরেকবার দেখাচ্ছি। এখানে আমরা বলছি যে আমাদের এই যে ভেরিয়েবলটা, এই যে ইয়াটা আছে, এটা না, আমি আরেকটা এটাতে দেখাই। তো এখানে আমরা বলছি যে আমাদের 2x1 প্লাস 1x2 এখানে আমরা সমান চিহ্ন দিব। যখনই আমি সমান চিহ্ন দিব তখন বুঝতে হবে যে আমার 40 হচ্ছে এখানে বেশি, মানে আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে বেশি। রাইট হ্যান্ড সাইড বেশি, তাহলে আমাকে এখানে এমন কিছু অ্যাড করতে হবে যেটা দিয়ে আমার রাইট হ্যান্ড সাইডটা সলভ হয়ে যায়। তখন আমরা বলি যে 1s1। এই s1টা আমি এখানে স্ল্যাক ভেরিয়েবল, এই স্ল্যাক ভেরিয়েবলটা আমি এখানে অ্যাড করছি। কেন অ্যাড করছি? এই এখানে যে লেস দেন আছে, এক সাইড যে লেস দেন আছে, কম আছে, কমটাকে সমান করার জন্য আমি s1 দিচ্ছি। তাহলে এই s1টা আলটিমেটলি আমি ইকুয়েশন সলভ করার জন্য, এটা ইকুয়েশনে সলভ হয়ে যাবে। এটা ইকুয়েশনের ভিতরে, এটা ম্যাথমেটিক্সের যে সিম্বল, ম্যাথমেটিক্সের যে থিওরাম, সেই থিওরিতে এটা সলভ হয়ে গেছে, এই থিওরিতে এটা সলভ হয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা গেল একটা পদ্ধতি যে আমি কখন স্ল্যাক ভেরিয়েবল করলাম। এরপরে আরেকটা আমি প্রিভিয়াস ক্লাসে আরেকটা বিষয় বলছি যে এখানে আমাদের একটা এখানে একটা ম্যাথ ছিল যেখানে আমরা s1 প্লাস s2 গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 300। এখানে আমরা বলছি যে এই সাইডটা অর্থাৎ x1 প্লাস x2 এই সাইডটাতে কম আছে, এই সাইডটা বেশি, আর 300 হচ্ছে কম, 300 সাইডটাতে কম আছে। তাই আমার এখানে যদি ম্যাথে সলভ করতে হয় আমাকে এখানে স্ল্যাক ভেরিয়েবল বাদ দিতে হবে। স্ল্যাক ভেরিয়েবল বাদ দিলে বোঝা যাচ্ছে সহজ, মানে নরমালি বোঝা যায় যে এখানে যদি আমি এখন একটা কন্ডিশন অ্যাড করি, এই যে আমি এখানে দেখাই, আমি সহজে যদি বুঝাই, আমি এই হচ্ছে আমাদের কন্ডিশনটা, মানে রেস্ট্রিকশনটা। তো এই রেস্ট্রিকশনে আমি এখন যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের x1 আমরা বললাম যে x1 এর মান x1 এখানে আমরা x1 তারপরে x2 গ্রেটার দেন 0, এই কথাটা যদি এখানে যদি থাকে, ইফ এই কথাটা যদি এই জায়গায় লেখা থাকে, মনে করেন লেখা থাকে, এই কথাটা যদি লেখা থাকলো, এই কথাটা লেখা থাকলে তাহলে আমি এখন শুধুমাত্র এই এতটুকু কাজ করলে আমার সব কমপ্লিট, এতটুকু কাজ করলে আমার কমপ্লিট। এই দেখেন, এখন দেখেন এটা আমি বলছি যে x1 এবং x2 এর মান অবশ্যই 0 থেকে বেশি হবে। যদি x1 এবং x2 এর মান 0 হয়, তাহলে 0 থেকে বেশি হয়, সবসময় যদি 0 থেকে বেশি থাকে, তাহলে এই গ্রেটার দেন সাইনটাকে আমি যদি ইকুয়াল টু সাইনে রূপান্তর করতে চাই,
তাহলে এখানে আমাকে এই সমান চিহ্নের লেফট হ্যান্ড সাইডে আমাকে শুধু স্ল্যাক ভেরিয়েবল বাদ দিলে হয়, কারণ এই সাইডটা বেশি আছে, এই সাইডটার কিছু অংশ বাদ দিলে সেটা 300 রূপান্তরিত। কতটুকু বাদ দেব, কতটুকু অংশ বাদ দিব সেটা তো আমার পরের আলোচনা, যেহেতু S2 এর মানটা আমি এখনো জানি না। কিন্তু আমি ধরে নিছি যে ম্যাথে যে S2 এমন একটা মান যে মানটা বিয়োগ দিলে এই যে রেস্ট্রিকশনটা, এই রেস্ট্রিকশনটা ইনইকুয়ালিটি সাইন থেকে ইকুয়াল সাইনে রূপান্তরিত হবে। কখন হবে? শর্ত একটাই, সেটা হচ্ছে যে x1 এবং x2 এর মান 0 থেকে বড় হইতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের যে এলপির যে সলিউশন বা এলপির যে নরমাল রুলস, সেই রুলসে বলা আছে ডিসি, সেই রুলসে আমরা এখানে এর আগের ক্লাসে বলছি যে নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট একটা কথা বলে আসছি সব সময়ের ক্ষেত্রে। এটা আমি একটু দেখাচ্ছি কোথায় বলে আসছি। এই জন্য আমাদের এলপির ক্ষেত্রে সকল কথাগুলো আগের ক্লাস মনে রাখতে হবে। এই যে এখানে আমরা বলছি x1 এবং x2 যতগুলো ডিসিশন ভেরিয়েবলস আছে সবগুলো ডিসিশন ভেরিয়েবল নেগেটিভ হবে না। নেগেটিভ হবে না এর মানে হচ্ছে এগুলো জিরো হইতে পারে, জিরো থেকে বড় হইতে পারে, কিন্তু কখনো নেগেটিভ হবে না। তাহলে আমরা বলছি এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে। এটা কি কেন বলছি? এটা আমরা এলপির কিছু কনস্ট্রেন্ট যখন বলছি, কনস্ট্রেন্টের আলোচনার ক্ষেত্রে বলছি এই যে নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট। এখানে আমরা ক্লিয়ারলি বলছি যে এলপির একটা অ্যাজাম্পশন হচ্ছে ডিসিশন ভেরিয়েবল কখনো নেগেটিভ হবে না, ডিসিশন ভেরিয়েবল গুলো অবশ্যই জিরো অথবা জিরো থেকে বড় হবে। এই যদি কন্ডিশন হয়ে থাকে, এই কন্ডিশন যদি ইনহারেন্ট থাকে, ইনবিল্ড আমাদের সকল প্রবলেমে এই কন্ডিশনটা যদি থাকে, তখন ইন দ্যাট কেস আমি যদি এখানে এর মানে হচ্ছে x1 এবং x2 এর মান জিরো হইতে পারে, যেহেতু এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু জিরো, এর মানে এটা জিরো হইতে পারে। তাহলে আমি যদি এটাকে জিরো হইতে পারে মানে কি, এটা যদি জিরো বসাই দেই, x1 এর মান জিরো, x2 এর মান জিরো বসাই দিই, তাহলে দেখা যাবে S2 যেটা আছে, যেটা আমি স্ল্যাক ভেরিয়েবল হিসেবে মাত্র বিয়োগ করলাম, মাত্র এখানে দেখাইলাম, ওই স্ল্যাক ভেরিয়েবলের মানটা হয়ে যাবে নেগেটিভ। আমাদের হিসেব অনুসারে স্ল্যাক ভেরিয়েবল একটা ডিসিশন ভেরিয়েবল, কারণ আমার সমান চিহ্নের এই পাশে যে ভেরিয়েবল গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভেরিয়েবল গুলো আমাদের কি হচ্ছে নন নেগেটিভ হতে পারবে না। কারণ এটা নেগেটিভ যদি হয়, আমি যদি এখন যদি S2 কে যদি নেগেটিভ বলি যে S2 নেগেটিভ হতে পারবে, স্যার নেগেটিভ হতে পারবে না কেন? S2 যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমি যে ইনইকুয়ালিটি সাইনটাকে ইকুয়াল সাইনে রূপান্তর করছি, এই কন্ডিশনটা তখন ফুলফিল হবে না। কারণ আমি তো এখানে নেগেটিভের S2 যদি নেগেটিভ হয়, আমি এটাকে দিচ্ছি বিয়োগ, তাহলে বিয়োগে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা অলরেডি বেশি, অলরেডি এই সাইডটা বেশি আছে, এটা যদি বিয়োগ হতে পারে তাহলে এটা আরো বেশি হয়ে যাবে। আমি তো চাচ্ছি এটা কমাইতে, কারণ এটা 300 থেকে 300 সমানে আসতে হবে, তাহলে এই সাইডটাকে আমি কমাইতে চাচ্ছি, তাহলে আলটিমেটলি S2 কখনো কি হবে না, নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি যদি x1 এবং S2 এর মান যদি জিরো বসাই দিই, তাহলে S2 নেগেটিভ চলে আসে, যেটা থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যাল যে আমার কন্ডিশন, ম্যাথমেটিক্যাল যে কথাবার্তাগুলো আমরা বলছি, ম্যাথমেটিক্যাল যে বেসড বা থিওরির কথা বলছি, সেই থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হিসেবে S2 এর মান কখনো নেগেটিভ হইতে পারে না। এবং S1 বা S2 যদি আমার জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমি যে এখানে ট্রান্সফর্মটা করেছি, গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু কে ইকুয়াল টু সাইনে রূপান্তর করেছি, এই রূপান্তরটা ঠিক হয় নাই। ঠিক হয় নাই এটা যদি আমি বুঝলাম, এতক্ষণ ধরে বুঝলাম যে ঠিক হয় না, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল এখানে অ্যাড করতে হবে। তখন আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল এখানে অ্যাড করছি, এই যে 1a2 দিয়ে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করছি। এই যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা আমি এখানে অ্যাড করলাম, এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই ভেরিয়েবলটা হচ্ছে আর্টিফিশিয়াল, শব্দটা হচ্ছে আর্টিফিশিয়াল, এর মানে হচ্ছে যেটা আমি নিজে থেকে ইনসার্ট করেছি। উদ্দেশ্য হচ্ছে আমি যখন এই অবজেক্টিভ ফাংশন বা এটাকে রান করব, তখন আমি এই আর্টিফিশিয়াল ভেরিয়েবলকে চিহ্নিত করতে পারবো করেসপন্ডিং, আমি এটাকে একটা ফিজিক্যাল মিনিং, যেহেতু এটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল, এটার কোনো কি নাই বায়াস, এটার কোনো বেসিস নাই, ইনিশিয়াল কোনো বেসিস নাই, এটা বেসিস দেওয়ার জন্য এটা কোনো ফিজিক্যাল মিনিং যাতে না থাকে, ফিজিক্যাল সলিউশনের ক্ষেত্রে এটা যাতে কোনো মিনিংলেস হয়, এই মিনিংলেস করার জন্য এটাকে আমরা এম সাইন ব্যবহার করবো, এবং এটাকে আমরা পেনাল্টি হিসেবে ইউজ করব, যে এটা একটা পেনাল্টি থাকলে হবে কি, পেনাল্টিটা লার্জ আকারে থাকবে, এম মানে ম্যাগনিটিউডটা হবে লার্জ এনাফ, যাতে করে আমি বুঝতে পারি এটা আমার অপটিমাম সলিউশনে আসবে না। এই যে এখানে আমরা লিখছি দ্য ম্যাগনিটিউড অফ এম শুড বি লার্জ এনাফ to ensure that the artificial variable will be so undesirable that it will not enter an optimum solution, আমাদের মূল সলিউশনে এটা যাতে না যায়,
এই জন্য আমরা এটার একটা ম্যাগনিটিউডটা বোঝানোর জন্য এম সাইনটা ব্যবহার করছি। এখানে আমি অন্য কোনো সাইনও ব্যবহার করতে পারি। আমি যে কোনো একটা সাইন এম না দিয়ে আমি এন দিলাম, এন না দিয়ে পি দিলাম, দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু বই খাতায় এম ব্যবহার করেছে, এই জন্য এটাকে এম সাইন হিসেবে ব্যবহার করা হয়। এবং ম্যাগনিটিউডের, এই যে ম্যাগনিটিউডের এম শব্দটা দিয়ে মূলত এখানে এম সাইনটা ব্যবহার করা হয়েছে। আশা করি তোমার কোশ্চেনে আনসার উত্তর পাইছো। স্যার তার মানে এমটা আমাদের অ্যাকচুয়ালি মেন সলিউশনে কোনো মানে মেন সলিউশনে সরাসরি যায় না, বাট সে অবদান রাখে যেন স্ল্যাং হ্যাঁ, ভেরিয়েবলটাকে। এমটা ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে আমি যখন এন্টার করছি তখনই এম আসবে। আর্টিফিশিয়াল ভেরিয়েবল যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসবে না, যেমন এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আসছে তখনই অবজেক্টিভ ফাংশনে এম আসছে। এখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আসে নাই, এখানে কোনো এম আসেও না। আর্টিফিশিয়াল ভেরিয়েবল আসলেই এম এর প্রশ্ন আসবে। আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল কখনোই আমার অপটিমাম সলিউশনে যদি আমার ডিসিশনে চলেও আসে, আমার উদ্দেশ্য থাকবে সেটাকে বাদ দিয়ে আমার অপটিমাম সলিউশন খুঁজতে হবে। আর্টিফিশিয়াল ভেরিয়েবল ডিসিশন ভেরিয়েবল নয়, এটার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল, এটা তো ডিসিশন ভেরিয়েবল না। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ভেরিয়েবল কোনো ধরনের অবদান রাখবে না, কিন্তু এটা আমার ম্যাথমেটিক্যাল জাজমেন্ট বা ম্যাথমেটিক্যাল যে নর্মস আছে সেই নর্মসটাকে ফুলফিল করার জন্য আমি সেখানে একটা ভেরিয়েবলকে ইনসার্ট করেছি নিজের থেকে। এবং সেই নিজের থেকে যে ভেরিয়েবলটা ইনসার্ট করেছি সেটাকে আমি অপটিমাম সলিউশনে চাইবো যে এটা বাদ থাক, এটা যাতে কোনোভাবে আমার এখানে না আসে। তো বাদ থাকতে হলে এটার ম্যাগনিটিউড সম্পর্কে আমার জানতে হবে যে এটা কোনটা, কোন ভেরিয়েবলটাকে আমি আমি ডিসিশনে আনতে চাচ্ছি না। এই জন্য এটাকে কোনো নাম্বারিং করা হয়নি, এটাকে একটা সিম্বলের মাধ্যমে রেখে দেওয়া হয়েছে যাতে সিম্বলটা আনসলভড আকারে থাকে। ক্লিয়ার স্যার? জি স্যার। দেখেন এখন আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনিশিয়াল, আমরা অলরেডি যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেই। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদেরকে ইনিশিয়াল সলিউশন জেনারেট করা। ইনিশিয়াল সলিউশন যখন আমরা জেনারেট করবো, একটা জিনিস খেয়াল রাখবেন, ইনিশিয়াল সলিউশন আপনার এলপিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, এলপি আপনি যে এলপি ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে পারছেন কিনা, এটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, এটা জানার জন্য আপনার কোনো আশেপাশে কারোর দিকে তাকাইতে হবে না, কোনো সলিউশন দেখতে হবে না, কোনো স্যারের কাছে জিজ্ঞেস করতে হবে না। এটা জিজ্ঞেস করার সহজ, এটা টেস্ট করার সহজ উপায় হচ্ছে আপনি ডিসিশন ভেরিয়েবল সবগুলোর মান 0 বসাই দেন। আপনি ডিসিশন ভেরিয়েবল সবগুলোর মান 0 বসাই দেন। যদি 0 বসাই দেন, z এর মান যদি 0 আসে তাহলে বুঝবেন যে আমরা সবগুলোর মান x1 এর মান 0, x2 এর মান 0, s1 এর মান 0, s2 এর মান 0, s3 এর মান 0, সবগুলোর মান 0 বসাই দিলাম। যদি আমি সবগুলোর মান 0 বসাই দিই, বা সরি আমার এখানে ভুল হয়েছে, এখানে যদি আমি 0 বসাই দিই ডিসিশন ভেরিয়েবল গুলো s1 এবং s2 এর মান 0 বসাই দিই, তাহলে আমার s1 হবে 40, s2 হবে 45, s3 হবে 12, এরকম আমি পাবো। এবং এই মানগুলো যদি আমি এখন আমার z ফাংশনে ইনসার্ট করি, দেখা যাবে z এর মান আসবে 0। তাহলে z এর মান যখন 0 আসতেছে এর মানে হচ্ছে যে ইনিশিয়াল সলিউশনটা ঠিক আছে, ইনিশিয়াল সলিউশনটা এখন ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে জ্যাডটা 0 থেকে কত উপরের দিকে যায়, যদি এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, আমার উদ্দেশ্য হচ্ছে জ্যাডটা 0 থেকে কত উপরের দিকে যাবে, উদ্দেশ্য হচ্ছে এটা ম্যাক্সিমাইজ করা। যত বেশি উপরের দিকে যাবে তত আমার জ্যাডটা সেখানে গিয়ে অপটিমাম সলিউশন দাঁড়াবে। তো এই জন্য ইনিশিয়াল সলিউশন করার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমার অঙ্কটা এই যে আমি ফরম্যাটটা দাঁড় করাইলাম এটা ঠিক হলো কিনা, এটা ঠিক হয়েছে কি হয় না, এটা জাস্ট আমি যখন ডিসিশন ভেরিয়েবল x1 এবং x2 এর মানগুলো 0 বসাবো, x1 এবং x2 এর মান আমি যদি 0 বসাই প্রত্যেকটা কনস্ট্রেইনে, তাহলে আমি কি পেয়ে যাব, আমার এই s1 এর মান বা s2 এর মান পেয়ে যাব, আমি বাকি মানগুলো পেয়ে যাব। তো বাকি মানগুলো যখন পেয়ে যাব তখন আমরা একটা z এর মান পাবো। z এর মান অলওয়েজ কি হবে, দেখা যাবে যে z এর মান 0 আসছে, আর যদি আর্টিফিশিয়াল মান থাকে, আর্টিফিশিয়াল ভ্যালু থাকে, তখন সেখানে m থেকে যাবে, সেখানে তখন m থেকে যাবে, 0 প্লাস m এরকম একটা m যাবে না, m কখনো যাবে না, m থেকে যাবে। এর মানে হচ্ছে যে এটা ঠিক আছে, আমার আমার এটা ঠিক আছে, সবকিছু হয় 0 থাকবে আর না হয় আর্টিফিশিয়াল এর কি থাকবে, আর্টিফিশিয়াল ভেরিয়েবলের m থেকে যাবে z ফাংশনে। তো থেকে গেলে বুঝতে হবে যে না, আমার এখানে আমার ইনিশিয়াল সলিউশন যেটা আমি করছি, আমি যে স্ট্যান্ডার্ড ট্রান্সফরমেশন করছি এটা ঠিক আছে।
তো এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা টেবল তৈরি করতে হবে। দেখেন আমি টেবল তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলছি, আজকে আমি শুধু টেবল সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা করবো, আগামী ক্লাসে টেবলটা কিভাবে রান করে সেটা দেখাবো। তো এই টেবলের এই যে এখানে অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলো পরীক্ষার হলে যে আপনাকে লিখতে হবে বিষয়টা এমন নয়, এগুলো না লিখেও আপনি রান করতে পারেন। তবে প্রথম টেবলে লিখলে ভালো। প্রথম টেবলটা যেটা আপনি প্রথম করবেন সেখানে এই ইনফরমেশন গুলো লিখলে ভালো, আপনার নিজের জন্য বুঝতে সহজ হবে। আর যদি আপনি না লিখেন, আর যদি আপনি মুখস্থ বিদ্যার মতো পারেন সেটা তো আরো ভালো ভালো কথা, না লিখলেও যে অঙ্ক হবে না বিষয়টা এমন নয়। তো এখানে দেখেন আমরা যে টেবলে রূপান্তর করবো, রূপান্তরটা আমি দেখাচ্ছি। এখানে বেসিক ভেরিয়েবল গুলো আমরা নিয়ে আসি, বেসিক যে ভেরিয়েবল গুলো, লিস্ট অফ বেসিক ভেরিয়েবল। তো এখানে লিস্ট অফ বেসিক ভেরিয়েবলে আপনি দেখেন আমাদের যে লিস্ট অফ বেসিক ভেরিয়েবল গুলো আছে, সেই বেসিক ভেরিয়েবল গুলোতে আমরা যে কাজটা করি যে আমাদের কনস্ট্রেইন যেগুলো আছে সেই কনস্ট্রেইন গুলোর মানগুলো নেওয়ার চেষ্টা করি। দেখেন আমরা এখানে যদি x1 এর মান 0 হয়, x2 এর মান যদি 0 হয়, তাহলে s1 এর মান হয় 40। তাহলে আমার এখানে প্রথমে বেসিক ভেরিয়েবল হচ্ছে s1। আমি যদি x1 এর মান 0 বসাই, x2 এর মান 0 বসাই, তাহলে প্রথমে বেসিক ভেরিয়েবল কি থাকে, কি খালি s1। s1 সমান সমান কত থাকে, 40। s1 সমান সমান 40 থাকে। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে বসাবো s1 এবং S1 এর ইউনিট প্রফিট খেয়াল করে দেখেন, S1 এর ইউনিট যে প্রফিটটা হবে সেটা হবে 0। যেহেতু ইউনিট প্রফিট অবজেক্টিভ ফাংশনে, আপনি খেয়াল করে দেখেন আপনার যে অবজেক্টিভ ফাংশন আছে, আমরা যে এর আগে করছি, কোথায় করছি, এখানে S1 এর অবজেক্টিভ ফাংশনের সহগ কত ছিল, S1 এর অবজেক্টিভ ফাংশনের সহগ ছিল 0। তাহলে আমরা এখানে টেবলে S1 এর অবজেক্টিভ ফাংশন ইউনিট প্রফিট হবে 0। S1 সমান সমান অবজেক্টিভ কত ছিল, 40। S1 সমান সমান আমাদের ছিল 40। তাহলে আমাদের S1 এর কোয়ান্টিটি হবে 40, কোয়ান্টিটি সলিউশন হবে 40। দেখেন এই তিনটা জিনিস আমি S1 থেকে দেখে দেখে লিখলাম। S1 কেন আমি এখানে বেসিক ভেরিয়েবলে আনলাম, কারণ প্রথম ইকুয়েশন, আমার ইকুয়েশন তিনটা, একটা দুইটা তিনটা। প্রথম ইকুয়েশনে x1 এবং x2 এর মান 0 বসাইলে আমার শুধুমাত্র ভেরিয়েবল যেটা জীবিত থাকে সেটা হলো S1। তার S1 এর অবজেক্টিভ ফাংশনের সহগ হলো 0। S1 এর প্রথম কনস্ট্রেইনে কোয়ান্টিটি যেটা সমান চিহ্নের এই পাশে যেটা আছে সেটা হলো 40। তো এইগুলো আমি এখানে বসাই দিলাম। এখন এরপরে দেখেন আমার যে ইকুয়েশনটা আপনি পাইছেন, আমি যে এখানে একটা প্রবলেম, ইনিশিয়াল প্রবলেম জেনারেট করছি। কি জেনারেট করছি, 2x1 1x2 1s1 0s2 0s3। খেয়াল করে দেখেন 2x1 1s2 1s1 0s2 0s3। এখানে সহগগুলো খেয়াল করেন 2 1 1 0 0 2 1 1 0 0। এটাই আমি এখানে লিখবো। x1 এর সাথে সহগ হলো 2, s2 এর সাথে সহগ হলো 1, s1 এর সাথে সহগ হলো 1, s2 এর সাথে সহগ হলো 0, s3 এর সাথে সহগ হলো 0। তাহলে এই যে প্রথম ইকুয়েশনটা আমি এইভাবে টেবলে ইনসার্ট করব, প্রথম ইকুয়েশনটা। দ্বিতীয় ইকুয়েশনটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। s1 0 s2 0, তাহলে কি থাকে, s2 থাকে। x1 0 x2 0 থাকে s2, তাহলে আমার ডিসিশন ভেরিয়েবল হবে s2। ইউনিট প্রফিট অবজেক্টিভ ফাংশনে s2 এর সাথে সহগ হলো 0, সমান চিহ্নের এর পাশে ওই ইকুয়েশনে আছে 45। এখন আমার দেখতে হবে এটা সহগগুলো কি ছিল, সহগগুলো ছিল 1 3 0 1 0 1 3 0 1 0। এর মানে 1 3 0 1 0, x1 হবে 1, x2 হবে 3, s1 হবে 0, s2 হবে 1, s2 হবে 0। এভাবে করে আমি পরবর্তী ইকুয়েশনটাও লিখে ফেলব। এতটুকু বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। এরপরে আসেন, এখানে একটা লেখা আছে C0 কোফিশিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন। এখানে লেখাই আছে কোফিশিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন। তাহলে আমরা আমাদের যে অবজেক্টিভ ফাংশনটা ছিল, আপনি খেয়াল করে দেখেন আমাদের অবজেক্টিভ ফাংশন ছিল x1 সমান সমান, x1 এর সহগ ছিল 300, x2 সহগ ছিল 250, s1 এর সহগ ছিল 0, s2 সহগ ছিল 0, s3 সহগ ছিল 0। তাহলে আমাদের এই ইকুয়েশনে আমরা এটা দেখে দেখে লিখে ফেলবো, x1 এর সহগ ছিল 300, s2 250 এবং বাকিগুলো 0। এরপরে লেখা আছে Z0। Z0 হচ্ছে নিউ কোফিশিয়েন্ট পার ইউনিট লসেস, নিউ কোফিশিয়েন্ট পার ইউনিট লসেস। এটা ইনিশিয়াল সলিউশনে সবগুলো থাকবে 0। এটা দিয়ে আমরা প্রথম যে টেবলটা করব সেখানে এটা সবগুলো থাকবে 0। এটা সবগুলো প্রথম টেবলে অলওয়েজ 0 থাকবে। এটা 0 আপনি এখানে এটা কোথা থেকে নেওয়ার দরকার নেই, এটা জাস্ট 0 বসাই দিন। CJ মাইনাস Z0, CJ মাইনাস Z0 খেয়াল করে দেখেন এই C0টা আছে, C0টা থেকে আমি Z0টা বাদ দিলে যেটা পাবো,
আবার 300 থেকে 0 বাদ দিলে 300, 250 থেকে 0 বাদ দিলে 250, 0 থেকে 0 বাদ দিলে 0, এভাবে করে আমি এখানে এই ইনিশিয়াল সলিউশন, এটাকে বলা হয় ইনিশিয়াল সলিউশন, এটাকে বলা হয় প্রাথমিক সমাধান বা ইনিশিয়াল সলিউশন। প্রথম টেবল E1, টেবল A, যেটা যে নামেই চিনেন না কেন, এটা হচ্ছে ইনিশিয়াল সলিউশন। এতটুকু বুঝতে পেরেছেন কিনা স্যার? জি স্যার, বুঝতে পারছি। আপনি আমি একটু ম্যাথের কিভাবে আমরা ম্যাথটা করি সেটা বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা যেটা থাকে এরকম একটা, আমি একদম প্রথম থেকে যাচ্ছি। ম্যাথটা আমরা কিভাবে করব? একদম প্রথম থেকে যাচ্ছি। একদম প্রথম থেকে আমরা যাচ্ছি। এটা না, আমাদের প্রবলেম ছিল কোনটা? প্রোডাক্ট মিক্স প্রবলেম। এই প্রবলেমটা আমাদের মনে করেন আছে। এই প্রবলেমটাকে, এরকম একটা প্রবলেম থাকবে। আপনি এই প্রবলেমটাকে কি করবেন? আপনি প্রথমে এরকম জেড ফাংশনে নিয়ে যাবেন। এরকম জেড ফাংশনে নিয়ে যাবেন। এরকম নেওয়ার পরে আপনি টেবলে নিয়ে যাবেন। টেবল কোনটা? আপনি চাইলে 2টা টেবল করতে পারেন, আর যদি না চান যে আমি সরাসরি টেবলে রূপান্তর করব, তাহলে সরাসরি এই টেবলে নিয়ে আসবেন। সরাসরি এটা বলে আপনি চলে আসতে পারেন। তাহলে কাজ কিন্তু আমি অনেক কথা আলোচনা করছি, কিন্তু পরীক্ষায় এত কথা আপনার লিখবেনও না। আপনি যদি এই মাঝখানের কাজগুলো যদি মুখে মুখে বুঝে যান, তাহলে সরাসরি আপনি ডিরেক্ট কোশ্চেন থেকে এই সলিউশন, এই টেবলে চলে আসবেন। এই টেবলে চলে আসলেই সিমপ্লেক্স রান হবে। আর যদি সিমপ্লেক্স যখন করতে বলবে তখনই আপনি এই টেবলে আসবেন। আর যদি সিমপ্লেক্স করতে না বলে, তাহলে তো আপনার টেবল করার কোনো প্রয়োজনই নেই। আপনি গ্রাফিক্যাল করতে গেলে তখন তো গ্রাফিক্যাল মেথড আমি দেখাইছি সেটা কিভাবে করতে হবে। যদি বলে যে এটা সিমপ্লেক্সে সমাধান করেন, সিমপ্লেক্সের মাধ্যমে সমাধান করেন, তখন সেক্ষেত্রে আপনি অবজেক্টিভ ফাংশন থেকে, অর্থাৎ ফর্মুলেশন হওয়ার সাথে সাথে আপনি কি করবেন? টেবলে, ইনিশিয়াল টেবলে চলে আসবেন। এখন দেখেন ইনিশিয়াল টেবলে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমার দেখতে হবে যে Cj মাইনাস Zj, এই যে এই কলামটা দেখতে পাচ্ছেন না, Cj মাইনাস Zj, আমি কখন বুঝবো যে আমার অঙ্কটা অপটিমাম সলিউশন আসছে, আমার অঙ্কটা মানে ঠিক এখানে শেষ করতে হবে অঙ্ক, এটা কখন বুঝবো? এটা বুঝতে হবে Cj মাইনাস Zj যেটা, এটা যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা, সাধারণত আমরা যেটা ম্যাক্সিমাইজেশন যে প্রবলেম, সেখানে আমরা দেখি যে সিজে ভ্যালু পজিটিভ থাকে। এই পজিটিভ থাকা মানে হচ্ছে যে আমাদের এটা কি হয় নাই, এটা এখনো সলিউশন আসে নাই। এটাকে আমার টার্গেট হবে, এই যে আমার দেখতে হবে যে সিজে মাইনাস এটা নেগেটিভ আসে কিনা। যখনই নেগেটিভ আসবে তখনই আমার এই ভ্যালুটা কি হয়ে যাবে, তখনই আমি বুঝবো যে আমার এখানে দেখেন, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেবল বা টেবল নাম্বার, এটা কত নাম্বার টেবল? হ্যাঁ, এটা টেবল নাম্বার 3। তো এই টেবলে দেখেন এখানে সবগুলো কি আসছে। এখন দেখা যাচ্ছে যে এখনো সিজে মানে জেড যে টেবলটা কি আছে, পজিটিভ আসে। তো এটাকে আমাকে এরকম করে নেগেটিভে যেতে হবে। এরকম করে আমরা করব, অঙ্ক করলে দেখবেন যে এখানে দেখেন একটা নেগেটিভ আসছে, বাকিগুলো কিন্তু এখনো পজিটিভ আছে। একটা পজিটিভ রয়ে গেছে। তাহলে এভাবে করে আমি একদম ততক্ষণ পর্যন্ত করব। করতে করতে দেখা যাবে, দেখেন এখানে সবগুলো 0 অথবা নেগেটিভ আসছে। এখানে সবগুলো দেখা যাচ্ছে সিজে মানে যে ভ্যালুটা আছে, কিছু 0 আছে, বাকিগুলো নেগেটিভ দেখা যাচ্ছে। এই নেগেটিভ যখন আসবে তখনই আমার সলিউশন চলে আসছে। তখন আমি বুঝবো যে আমার সলিউশন চলে আসছে। নেগেটিভ না আসা পর্যন্ত আমাকে টেবল করে যেতে হবে, বারবার রান করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না আসবে আমার টেবল চালিয়ে যেতে হবে। আমি ওটাই বুঝাতে চাচ্ছি। এটা আমি দেখাবো কিভাবে আমরা এটা রান করি। আমি তো এখনো রান করিনি, আমি এখানে ইনসার্ট করেছি। আমি এটাকে রান করার জন্য প্রস্তুত করছি। ইনিশিয়াল টেবল মানে হচ্ছে যে সিমপ্লেক্স রান করার জন্য আপনি সিমপ্লেক্সের মেশিনটাকে মাত্র প্রস্তুত করছেন কিভাবে? ডাটাগুলো ইনসার্টের মাধ্যমে। আমি এখানে শুধু ডাটাগুলো ইনসার্ট করেছি। আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে সিমপ্লেক্স রান করতে হয়। আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রবলেম থাকলে, সমস্যা থাকলে বলো। স্যার সিমপ্লেক্স মেথডটাই আসছে কেন স্যার? মানে গ্রাফিক্যাল মেথডে কি কোনো প্রবলেম ছিল যেটার জন্য আমাদের সিমপ্লেক্স মেথড বা বিগেম মেথডের দিকে যাওয়া লাগছে? অবশ্যই প্রবলেম আছে, এটা তো আগের ক্লাসে বলছি। কেন আমি গ্রাফিক্সে গেছি, তোমরা আসলে কি, আমি বুঝিনি। এগুলো তোমরা দেখো নাই নাকি? পড়ো না? বই খাতা পড়ো না নাকি? আলোচনা করে আসছি এগুলো। একই প্রশ্ন, রিপিট প্রশ্ন কেমন দেখা যায়? যাই বলে দিচ্ছি। এই যে গ্রাফিকে যখন ম্যাথটা জটিল হবে, ম্যাথটা যদি কমপ্লেক্স হবে, অনেক ভেরিয়েবল থাকবে, তখন তো আমি এই গ্রাফিকে এটাকে আনতে পারবো না। এটা আরো একটা কারণ আছে। এই যে আমি এখানে
সলিউশন খোঁজার জন্য একটা দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এর আগে যেটা বলছি কোনটা জানি, এখানে এখানে আমরা তিনটা পয়েন্ট সি ও ই জি এরকম 4টা পয়েন্ট খুঁজছি শুধু। এর বাইরে আরো অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আমাদের গ্রাফিক্সে দেখার সুযোগ নেই। কোন পয়েন্টটা ম্যাক্সিমাম এটা আমরা শুধু বলছি জি পয়েন্টটা ম্যাক্সিমাম। এই যে আমরা এখান থেকে বলছি জি পয়েন্টটা বের করছি এবং জি পয়েন্টটাকে আমরা বলছি যে ম্যাক্সিমাম। এখন এই যে জি পয়েন্টটা আমরা যে ম্যাক্সিমাম বের করছি, এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে। এখানে তো 4টা পয়েন্ট উল্লেখ করছি, হাজার হাজার পয়েন্ট থাকতে পারে, কিন্তু হ্যাঁ হাজার হাজার পয়েন্ট গুলো আমি আলটিমেটলি গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে সম্ভব না। এবং এই হাজার পয়েন্ট গুলোকে এভাবে প্রত্যেকটা পয়েন্ট বের করে 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 অঙ্ক করা একটা ম্যানেজারের পক্ষে সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাইম কনজিউমিং। আর এটা যে একটা দুইটা বিষয় হলে সহজ, ছোট প্রবলেম হলে এটা সহজ, কিন্তু এটা যখন কমপ্লেক্স হবে অনেকগুলো ভেরিয়েবল এটার ভিতরে থাকবে। আমার কনস্ট্রেন্ট এখানে আমি দুইটা বা তিনটা বিধা আমি গ্রাফিক্যাল মেথডে করতে পারছি। কনস্ট্রেন্ট যদি আমার 10টা 20টা 30টা থাকে তখন তো আমার পক্ষে গ্রাফে গিয়ে এত লাইনের মধ্যে ফিজিবল এরিয়া খুঁজে বের করা তো টাফ। তো এই গ্রাফ দিয়ে তো আমার অ্যাকচুয়াল সিনারিওটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা দিয়ে আমি অনেক সলিউশন ড্র করাটা আমার জন্য কঠিন। তো এই কঠিন জিনিসটাকে সহজ করার জন্য আমরা সিমপ্লেক্সে যাচ্ছি। যদিও সিমপ্লেক্স এখন সফটওয়্যার বেসড সফটওয়্যারের মাধ্যমে হয়, সিমপ্লেক্স সফটওয়্যারই আছে। তো এই জন্য কিন্তু এখন আমরা তো আলটিমেটলি সফটওয়্যার শিখবো না, আমরা শিখতেছি যে সিমপ্লেক্সটা ব্যাকগ্রাউন্ডে ম্যাথমেটিক্স। সফটওয়্যার মানে কি একটা ম্যাথের অ্যালগরিদম। এই ম্যাথমেটিক্স ওরিয়েন্টেশনটা কিভাবে কাজ করছে সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখবো। দেন আমরা তো এখন বলি যে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে দিলে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। ইএমআই কিভাবে ক্যালকুলেটর হয়, আছে অ্যাপস আছে। অ্যাপসটা কিভাবে কাজ করে, অ্যাপসটা অ্যালগরিদমে কাজ করে, ম্যাথমেটিক্যাল অ্যালগরিদমে কাজ করে। তো অ্যালগরিদমে যেটা কাজ করে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আমরা সিমপ্লেক্সটা কাজ করি। পরবর্তীতে এটা হয়তো আপনারা এই সিমপ্লেক্স হাতে কলমেও করতে পারেন, অথবা আপনাদের যদি সফটওয়্যার ডিসিশন মেকিং এ যদি সফটওয়্যার থাকে তখন আপনি সফটওয়্যার দিয়েও ইনপুট গুলো দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সে অপটিমাম সলিউশন আপনাকে করে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমি সবাইকে একটু অনুরোধ করবো স্যার, আপনারা কিছু কিছু কোর্স আছে হাতের 5 আঙ্গুল সমান হয় না। অর্গানাইজেশনাল বিহেভিয়ার এবং সোশিওলজি, তারপরে কোয়ান্টিটিভ বিজনেস অ্যানালাইসিস, তারপরে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তারপরে বিজনেস রিসার্চ মেথোডোলজি। এখানে আমি আপনাদের সাথে 4টা কোর্স নিচ্ছি। এখানে 4টা কোর্স 4 রকমের, ঠিক আছে? কোয়ান্টিটিভ বিজনেস অ্যানালাইসিস যেটা আমরা বলছি, আমি যখন একটা চ্যাপ্টার আপনাদেরকে এলপি পড়াচ্ছি, এর মানে এলপি শুরু থেকে আপনার কনসেন্ট্রেশন করতে হবে। কনসেন্ট্রেশন আপনার একটা এলপি শুরু থেকে থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এলপি অনেক কথাবার্তা আমি শুরুতে বলে আসছি। আস্তে 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 আমি এলপি শেষের দিকে যাব। যখনই আমি এলপিটা আমি যে গতিতে যাচ্ছি, আপনাকে এর থেকে ডাবল গতি অর্জন করে আমার সাথে থাকতে হবে। অর্থাৎ আমি যে ক্লাসটা আজকে শেষ করলাম, আপনি এই ক্লাসটা আজকে মাত্র আমার কাছ থেকে শুনলেন। শোনার পরে নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই আপনি আমার যে ক্লাস এটা আপনি বইতে দেখে আসবেন। অতটুকু পর্যন্ত বইতে দেখবেন, যতটুকু পর্যন্ত আমার ক্লাস আছে, আমি ক্লাস করাইছি, অলরেডি শেষ করেছি, অতটুকু পর্যন্ত আপনি বইতে দেখবেন, পড়বেন, বুঝবেন। আমি একটা এক্সাম্পল দেখাইছি, আপনি আরো 2-4টা এক্সাম্পল দেখবেন। দেখার পরে আপনার আপনার মাথার ভিতরে কিলবিল করবে, মানে সমস্যা কিলবিল করবে। এই সমস্যাগুলো আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন নেক্সট ক্লাসে। এবং আপনি এরপরে কি হবে, যেমন টেবলটার আমার একটা জিনিস দিয়েছি যে এরপরে আমি কি করব, এটা নিয়েও আপনি একটু দেখবেন এরপরে তারা কি করছে। স্যার হয়তো করাবে, কিন্তু আমি দেখি বইতে কেমন করছে। তো এই জিনিসগুলো যদি আপনি এভাবে না করে আসেন, তাহলে আমার ম্যাথ শেষ হয়ে যাবে কিন্তু আপনি বুঝবেন না। এটা এই জিনিস এটা এতটা সহজে বোঝা যাবে না। আমি এটা শিওর যে আমি আপনাকে যেভাবে এলপি বুঝাচ্ছি, এতটুকু আমি নিশ্চিত যে আপনাদের ইউনিভার্সিটিতে কেউ আর এলপি আপনাকে এত সহজে বুঝাবে না, এত ডিপলি আপনাকে বুঝাবে না। তারা হয়তো একটা ম্যাথ করে দিয়ে চলে যাবে যেটা মুখস্থের মতো, কিন্তু মুখস্থ করে তো আপনি এটা বেশি দিন রাখতে পারবেন না। ম্যাথের প্রবলেম, পরীক্ষার হলের প্রবলেম, আমি যেটা করাইছি শুধু সেটাই আসবে, বিষয়টা এমন নয়। দেখা যাবে যে আপনাকে লজিক না বুঝলে আপনি তো এলপিটা ইনসার্টই করতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে একটা সিম্পল বই, যে বইটা কিনেন, বিকে কাপুরের একটা বই,
কিনে করেন। আর যদি না কিনতে মন চায়, নেটে অনেক এলপি রিলেটেড অনেক এক্সাম্পল আছে, নেটে খুঁজেও নেন। একটু কষ্ট করে নিতে হবে যদি বই না থাকে আপনার। তো সেটা নিয়ে একটু পড়েন। যতটুকু পর্যন্ত আমি পড়াইছি অতটুকু পর্যন্ত করেন। কারণ এই সিমপ্লেক্স রান করার সাথে সাথে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সিমপ্লেক্স আমি যেদিন রান করে আপনাকে বুঝাই দিয়ে শেষ করে ফেলবো, চ্যাপ্টার ক্লোজ, চ্যাপ্টার শেষ। কিন্তু আপনি তো বুঝবেন না। এইজন্য আপনাকে বোঝার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি যে সবাই একটু ভালো করে, এটা অর্গানাইজেশনাল বিহেভিয়ারে যেরকম আমি থিওরিটিক্যাল কিছু থিওরাম দিলাম, আপনি পড়লেন পরীক্ষার হলে আগের দিন পড়লেন, হ্যাঁ, সেটা সেটা এক রকমের। আপনি না বুঝলেও অনেক সময় আমরা বাংলা তর্জমা কইরা জিনিসগুলা বুঝা পড়ি, কিন্তু এটা তো বাংলা তর্জমা কইরা আমি এটাকে আপনি হয়তো নাও বুঝতে পারেন। এই জন্য একটু কষ্ট হইলেও এই সাবজেক্টের ক্ষেত্রে যে চ্যাপ্টার গুলো আমরা রান করেছি বা পড়তেছি, সেই চ্যাপ্টারের অতীত ইতিহাস সম্পর্কে যা যা আগে পড়ানো হয়েছে একটু পড়ে আসবেন, তাহলে কোশ্চেনটা রিলিভেন্ট কোশ্চেন হবে। বুঝতে পারছি কিনা? যেমন আমি আসি শেষের দিকে, আপনি যদি আমাকে একটা কোশ্চেন করেন এলপি প্রথম কোশ্চেন, একদম প্রথম দিককার কোশ্চেন, তাহলে সেটার উত্তর দিতে গেলে তো আমাকে আবার পুরোটা টানতে হবে। এক্ষেত্রে রিলিভেন্ট মানে যতটুকু যেখানে আমি আছি সে রিলেটেড কোশ্চেন হইলে আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আর আমি চেষ্টা করব, যদিও প্রত্যেকটা প্রশ্ন, যেমন কিছু দুই একজন প্রশ্ন করেছে অনেক সেকেন্ড ক্লাসের আগের ক্লাসের কোশ্চেন, তারপরেও আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এটা এটা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যাতে একটু প্রিপারেশন নিয়ে আসেন। একদম ব্ল্যাঙ্ক যদি ক্লাসে ঢুকেন, বিশেষ করে কিউবি এর ক্ষেত্রে একদম ব্ল্যাঙ্ক, কিছুই জানেন না, আগে কি হয়েছে কিছুই জানেন না, ক্লাসে ঢুকছেন মাত্র, সেক্ষেত্রে আপনার সমস্যা এবং আমারও সমস্যা। যেটা আমার সমস্যা এই কারণে যে আমি আপনাকে ক্লাসটা করিয়ে মজা পাবো না। মজা পাবো না যেহেতু আপনি কিছু বুঝতেছেন না, আমার কাছে মনে হবে এটা যদি আমি ফিজিক্যালিও ক্লাস নেই, একই রকম অবস্থা হবে, যেহেতু আপনি ব্ল্যাঙ্ক ঢুকবেন। অনলাইনে ঢুকলেও ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ঢুকছেন, ফিজিক্যালি ঢুকলেও ব্ল্যাঙ্ক ঢুকছেন। তো অনলাইনে সুবিধা হচ্ছে যে আপনি বাসায় ক্লাসে ঢুকার আগে 10 মিনিট যদি আগেরটা একটু দেখে আসেন, তাও সুবিধা হয়, একটু সুবিধা পাওয়া যায়। তো চেষ্টা করবেন সবাই একটু ক্লাসটা, আমার এতটুকু পর্যন্ত ক্লাস ইনিশিয়াল, আজকে আমরা ইনিশিয়াল সলিউশন কিভাবে ইনসার্ট করে, কিভাবে একটা টেবল তৈরি করে সিমপ্লেক্স এর, অতটুকু পর্যন্ত করাইছি। তো আপনারা বাসায় যদি আপনারা হলে থাকেন, দুই একটা বই বড় ভাইদের কাছে পাবেন, তো সেখান থেকে একটা দুটো দেখে দেখবেন যে কিভাবে ইনিশিয়াল টেবল পর্যন্ত আমরা রান করেছি। তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস 11টায়, যদিও 11টা এখন বেজে গেছে, আমরা 11টা 20-এ শুরু করব। জি স্যার। আসসালামু আলাইকুম।